নির্বাচন কমিশনে তৃণমূলের ধর্নায় ধুন্ধুমার। এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে কমিশনের সামনেই ধর্না দোলা সাগরিকাদের টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ। আটক করা হয় তৃণমূলের প্রতিনিধিদের। প্রেজেন্ট ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের জানানো হয়নি বলে অভিযোগ। তৃণমূল প্রতিনিধিদের একাধিক জায়গায় ঘোরানো হয় বলে অভিযোগ। এজেন্সিকে ভোটে ব্যবহার করছে বিজেপি। দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ দায়ের করে তৃণমূল। এ নিয়ে বিজেপি নেতা সঞ্জয় মৌখের কটাক্ষ, সংবিধানের সুরক্ষা নয়, শাহজাহানের সুরক্ষা নিয়ে চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে মন্দিরমাগ থানার মধ্যেই ধর্নায় বসেছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। আমরা সরাসরি চলে যাব, রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সেখান থেকে। রাজীব, কি চলছে? মপিয়া, এই মুহূর্তে আমি রয়েছি মন্দিরমাগ থানার একেবারে গেটে। আর মন্দিরমাগ থানার ভেতরেই রয়েছেন তৃণমূল কংগ্রেসের 10 জন প্রতিনিধি, যার নেতৃত্বে ছিলেন ডেরেক ওব্রায়েন। তাদের ঠিক 5:30টার সময়, আজকে বিকেল 5:30টার সময় তাদের আটক করা হয়। তারা যখন নির্বাচন কমিশনে গিয়েছিলেন, নির্বাচন কমিশনে গিয়ে তারা স্মারকলিপি দেন এবং ফুল বেঞ্চের সামনে তাদের বক্তব্য পেশ করেন। আজকে তাদের মূল বক্তব্য ছিল যে রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের, রাজ্য পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অভিযোগ করার পরে আধিকারিকদের সরিয়ে দেওয়া হয়, তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়ে যায়, তাহলে কেন কেন্দ্রীয় যে সরকারের বিভিন্ন এজেন্সি তাদের যারা শীর্ষে রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ করার পর তারা কেন সরবেন না। এবং এই ক্ষেত্রে তারা মূলত আজকে এনআইএর বিরুদ্ধে অভিযোগ করেন। তার কারণ আমরা দেখেছি যে ভূপতিনগরের ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি এবং সেই সূত্র ধরে কেন্দ্রীয় সরকার বনাম রাজ্য সরকার এবং একেবারে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির যে একেবারে দ্বন্দ্ব শুরু হয়েছিল, সেই দ্বন্দ্ব নির্বাচন কমিশনে পৌঁছয় আজকে বিকেল 4টের সময় তারা পৌঁছন। এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি, দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতেই ডেরেক ওব্রায়েন বেরিয়ে গেছে। একেবারে সরাসরি চলে যাব। So at 4:30 we met the EC. At 5 o'clock we started a peaceful protest. At 5:45 we were sitting in peaceful protest. Uske baad they took us and told us they're bringing us to this police station, which is Mandirmarg. But instead of Mandirmarg police station, they brought us here and didn't stop, and they took us, we don't know where. Then after we protested, we are 10 of us here. After we protested, for about 1.5 hours, they drove us around Delhi, and now they brought us to the Mandirmarg police station. So ours was a protest that the chiefs of the NIA, the CBI, the ED and the IT have to be changed. So this is complete murder of democracy. Abhishek Banerjee, our National General Secretary, along with MPs, my fellow MPs and ministers, have asked for an appointment with the West Bengal governor tonight. So they are doing that in Calcutta. We were supposed to have our protest outside the EC, but now we are here. हमारा धरना जो 24 घंटा का धरना था वो चालू रहेगा, पुलिस स्टेशन के अंदर या पुलिस स्टेशन का बाहर. We will carry on. There are my colleague Nadimul Haq, who is a diabetic patient. He's been taken care of, and as you know, Dola Sen had hurt her leg and now that injury has got worse, but we are here to fight. So we will carry on our peaceful dharna. This is the situation. तो सर, ये वाला धरना अगर ये यहाँ से आपको डिटेन करते तो आप बाहर आकर भी करेंगे ये तो बाहर आके तो फिर उठा के ले जाएंगे ना। ये तो आप अंदर ही ये तो क्या करूँ, ये क्या करूँ? एक साइड ये MCC है, मॉडल कोड ऑफ कॉन्डक्ट है, ये सब, ये तो तानाशाही, 100% तानाशाही. बट वी आर फ्रॉम तृणमूल कांग्रेस, वी विल फाइट दिस. तो আমাদের যা আপনারা যা ছবি দেখেছেন, आप लोग जो वीडियो देखा, आप लोग खुद देखा, आप लोग वीडियो देखा, আপনারা ছবি দেখেছেন, ভিডিও দেখেছেন, এর উপর আমি আর কি বলবো? আপনারা যা দেখার দেখে নিন. এইটা ডিমান্ডটা কি? ডিমান্ড কি আপনাদের? যে ডিমান্ড নিয়ে সারা রাত্রি আপনারা বলছেন ধর্ণা দেবেন, আমাদের পিসফুল, আমরা পিসফুল প্রোটেস্ট করতে পারি না? আমরা তো ওখানে বসেছি পিসফুল প্রোটেস্ট. আপনারা তো ছবি দেখেছেন, ভিডিও দেখেছেন, আর এর ওপর আমি কি বলবো? এর ওপর আমি কি বলবো? এখন দোলা সেনের যে আগে থেকে একটু চোট ছিল সেটা একটু এখনো ইট গট ওয়ার্স. এন্ড নাদিমুল হক ইজ আ ডায়াবেটিক পেশেন্ট. হি কুড নট ইউজ দ্য টয়লেট বিকজ ফর 1 ঘন্টা 20 মিনিট আমাদের দিল্লি চক্করে ঘোরাচ্ছিল. 151 CRPC is very clear what 151, you can't do illegal
unlawful detention like that. So we are protesting here inside the Thana. So how are you protesting against the unlawful detention? See, you please understand, the election process is on. And the way the BJP is running everything, we want a level playing field, but we are ready for the fight because we know the people of Bengal, Banglar Manush, will give a befitting reply. तो ये धरना आपका अंदर चलता रहेगा अभी? দেখো মপিয়া, তুমি শুনতে পেলে যে ডেরেক ওব্রায়েন তিনি বলছেন যে তারা যে সমস্ত সাংসদদের আটকে রাখা হয়েছে থানায় প্রায় 2.5 ঘন্টার বেশি সময় ধরে, তাদের মধ্যে ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন নাদিমুল হক এবং দোলা সেন, তার পায়ে আগে থেকেই চোট ছিল, সেই চোটের ব্যথা আবারও বেড়েছে এবং এরই প্রতিবাদে তারা আজকে সারা রাত ধর্নায় বসবেন। হতে পারে সেটা থানার মধ্যে বা থানার ভেতরে বা থানার বাইরে। রাজীব, ধন্যবাদ। তোমার কাছ থেকে আমরা আপডেট নিতে থাকবো। রাজীব আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন আলোচনায় পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি, বিজেপির পক্ষ থেকে অভ্র সেন, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি, সিপিআইএম এর পক্ষ থেকে আকাশ কর। আমি প্রথমে আসবো অভ্রর কাছে। অভ্র, ইলিগাল ডিটেনশনের, আনলফুল ডিটেনশনের কথা বলছেন ডেরেক ওব্রায়েন এবং যেটা অভিযোগ তাদের যে যখন তৃণমূল কংগ্রেস ধর্নায় বসেছে নির্বাচন কমিশনে, সেইখান থেকে তাদের টেনে হিঁচড়ে তোলা হয়েছে এবং তাদের সরাসরি মন্দিরমার্গ থানায় নিয়ে আসাও হয়নি, একাধিক জায়গায় গোড়ানো হয়েছে। আমরা তো দেখতে পাচ্ছি সেই অক্টোবরের ঘটনার রিপিট টেলিকাস্ট। আমরা কি দেখতে পাচ্ছি উনি বেরিয়ে এসে থানার কমপ্লেক্সের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন। ঘুরতে তো গেছেন দিল্লিতে, ঘুরে বেড়াচ্ছেন, ঠিক আছে, থানার ভেতরেও তো কমপ্লেক্সের ভেতরে ঘুরে বেড়াচ্ছেন, তো আপনাদের সঙ্গে কথা বলছেন না তো কী করে? যদি ওরমভাবে ডিটেনই করে রাখতো, একটা ঘরের মধ্যে বসিয়ে রাখতো, তাহলে তো বেরিয়ে এসে উনি কথাগুলো বলতে পারতেন না। প্রথমত গেল এটা। আর দ্বিতীয়ত কী দাবি নিয়ে ওনারা গেছেন? ভূপতিনগরে একটা ব্লাস্ট হয়েছিল 2022-এর ডিসেম্বরে। 6 মাস ধরে রাজ্য পুলিশ কিচ্ছু করেনি, আঙ্গুল চুষছিল এবং কারা মারা গেছিল? তৃণমূলের বুথ সভাপতি, তার সঙ্গে তৃণমূলের 2 কর্মী। আমি একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটটা দেখাতে বলবো এবং ইতিমধ্যে রাজভবনে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ চেয়েছেন, আমি তো বলছি তো, প্রেক্ষাপটটা বুঝতে হবে তো। ভূপতিনগরে ব্লাস্ট হলো, 6 মাস ধরে রাজ্য পুলিশ আঙ্গুল চুষলো, একটা পিআইএল হলো হাইকোর্টে। হাইকোর্ট বললো এনআইএ ইনভেস্টিগেশন শুরু করুক। এনআইএ ইনভেস্টিগেশন শুরু করলো, তারপর 2023-এর মিডলে একাধিকবার ডাকা হয়েছে এই তৃণমূলের অভিযুক্তদের, তারা যাচ্ছে না। ইনফ্যাক্ট 2-3বার করে ডাকার পর যখন যায়নি তখন এনআইএ ওখানে গেছে। তারপর মুখ্যমন্ত্রী বালুরঘাট থেকে বলে দিচ্ছেন শ্লীলতাহানি হয়েছে, তারপর 24 ঘন্টা বাদে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হচ্ছে এনআইএর অফিসারদের বিরুদ্ধে। একটা চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। আসলে বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস এখন রাজনৈতিক দল থেকে একটা বিচ্ছিন্নতাবাদী শক্তিতে পরিণত হয়ে গেছে। এটা বিচ্ছিন্নতাবাদী, এটা ভারতবর্ষের সংবিধান মানে না, আইন মানে না। আমি একদম এনআইএর অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেকর্ড ক্যারি করছি, একটু সময় নিচ্ছি। লাস্ট 2013 থেকে 2022 অবধি 28টা এনআইএ কেস রেজিস্টার হয়েছে হাইকোর্টের ইন্টারভেনশনে। এই পরিস্থিতি আসবে কেন? আমাদের রাজ্যের জন্য অত্যন্ত লজ্জাজনক। চারিদিকে বোমা শিল্প, মানে চকলেট বোমা তৈরি হবে, এমন চকলেট বোমা যে প্রত্যেকবার ফাটবে আর 3জন 5জন 10জন করে মারা যাবে। লজ্জাজনক। ও একটা কথা বলছে সরকার আঙুল চুষকে। এখন কোন সরকার চুষছে সেটা বড় কথা, গণতন্ত্র মোদিজির আঙুল চুষছে কিনা আমার দেখার খুব ইচ্ছা হচ্ছে। এখন একটা ডেসপোটিজম চলছে, স্বেচ্ছাতন্ত্র চলছে, এমন স্বেচ্ছাতন্ত্র যেখানে গড়াদের মধ্যে রয়েছে, সেখানে বলছে যে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ কাস্টডিতে রয়েছে কিন্তু একটা ফাঁকা জায়গায় থাকা মানেই সেটা মনে হচ্ছে ঘুরে বেড়ানো। মুশকিল হচ্ছে এই হচ্ছে গণতন্ত্রকে দেখার চোখ, যে চোখ দিয়ে বিজেপিকে গণতন্ত্রকে দেখে, যেখানে ক্যামেরা দেখতে পারবে কিন্তু চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা, একটা গ্লাস সিলিং এফেক্ট থাকে। মুশকিলটা যেটা হচ্ছে যে ও যেটা কথা বললো 6 মাস আঙুল চুষছে, ও জানে না 2রা ডিসেম্বরের পরে যখন পুলিশ অ্যাক্টিভ হলো 7ই ডিসেম্বর ওই পিআইএলটা হয়েছিল। এবং আরো বড় কথা, ও 3টে ইনসিডেন্টের কথা জানে না। আমি আবারও বলছি 7ই ডিসেম্বর হয়েছিল, চেক করে নিন। এই 6ই জুন সেটা জানি, সেটা জানি। একটু আমি কথাটা বলবো। 6ই জুন যখন এটা হয়, 6ই জুন 2023, তারপর থেকে আজকে এপ্রিল, এই যে 10 মাসের সময়সীমা, সেখানে কি করছিল? হারদা 11 জন মারা গেল। হারদা কোথায়? মধ্যপ্রদেশ, ফেব্রুয়ারি 2024। ছেড়ে দাও। কৌসাম্বি 7 জন মারা গেল, জেলাটা কোথায়? উত্তরপ্রদেশে। একই সঙ্গে তামিলনাড়ু, সেখানে 9 জন মারা গেল। সেইখানে এনআইএ কি করছে? আর এখানে ভোটের সময় কি করছে এনআইএ? আমাদের এক মন্ত্রীর পায়ের ওপর বিস্ফোরণ হলো। কোন এলাকা? রেলের এলাকা, সেটা পশ্চিমবঙ্গ। এনআইএ সেখানে কি করলো? বলে এখানে এসপির সঙ্গে গোপনে রাতে সুইগি খেতে গেছে। কি সুইগি খেতে গেছে? কি সুইগি খেতে গেছে? পরিষ্কার মিথ্যা কথা। একটা হচ্ছে দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট, আরেকটা হচ্ছে দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট। এক্সপ্লোসিভ অ্যাক্টে লঘু ধারা
রয়েছে এবং তার মানে exclusive- দাঁড়াও, দাঁড়াও, শেষ করতে দাও। ওই যে 11 জন মারা গেল, 200 জন হলো। NIA র original jurisdiction আছে। এই রাজ্য পুলিশ বারংবার exclusive থেকে চেষ্টা করে আমি চেষ্টা যাতে করবো, NIA jurisdiction আমি না আসে। চেষ্টা করবো, পরিষ্কার আমি সারা রাজ্য জুড়ে প্রবীরের কাছ থেকে জানতে, আমি আরেক বলছি, প্রবীরের কাছ থেকে জানতে যে রাজভবন থেকে যে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে, রাজভবনের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল কিনা সেই সম্পর্কে আমি প্রবীরের কাছে জানার চেষ্টা করব। তার আগে আমি একটু অভিষেকের কাছে আসবো। অভিষেক, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমার জানা নেই যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পর ইলেকশন কমিশন যার 100 মিটারের ভেতর 144 ধারা চলে সেখানে ধর্ণা দেওয়া যায় কিনা, 1 নম্বর। তার কারণটা কি, সেখানে সব দল এবং যারা নির্দলীয় তারাও তাদের অভিযোগ জানাবার জন্য যায়, এটা 1 নম্বর পয়েন্ট। তবে ডেরেককে ধন্যবাদ, আজকে অন্তত ও সেই জানুয়ারির কল্যাণ ব্যানার্জির মতো বলেনি আর কিছুক্ষণ বাদ, সরি অক্টোবরের, সে তোমরা সবাই লাইভ ছিলাম, আর কিছুক্ষণ বাদে আমি মারা যাবো, সেই যে নাটুকের পরিস্থিতি। না না, উনি এনকাউন্টারের, আচ্ছা সরি এনকাউন্টার, আমি একদম ভুলে গেছিলাম, আফতাব ছাপ্পান। তো ওরকম আফতাব ছাপ্পান হয়নি এবং সেরকম কোনো বক্তব্য দেয়নি বলে ফার্স্ট অফ অল ডেরেককে সংবেদনশীলতার জন্য ওকে ধন্যবাদ। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। NIA, ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি, প্রদীপ্ত যে প্রসঙ্গগুলো তুললো যে প্রোঅ্যাক্টিভনেসটা খুব সিলেক্টিভ হচ্ছে, খুব সত্যি কথা। তো আচ্ছা, আমি তোমার একটা অন্য একটা রেফারেন্স দিই। ভীমা কোরেগাঁও কেস সারা ভারতবর্ষ উত্তাল হয়ে গেল এই মার্চ মাসে সোমা সেন সম্বন্ধে স্বয়ং NIA এর ইনভেস্টিগেটিভ এজেন্সি গিয়ে সুপ্রিম কোর্টে কি বলছে, না ওনাকে আমার দরকার নেই। তখন সুপ্রিম কোর্ট তাকে প্রশ্ন করছে, আপনারা কি এতদিন তো ওনাকে আটকে রেখেছিলেন কেন? আমি কেন প্রশ্নটা তুললাম, ভারতবর্ষের আনফর্চুনেট যে দুটো আইন আছে, একটা হচ্ছে ED আর NIA এর ক্ষেত্রে, ইউ আর নট ইনোসেন্ট, ইউ আর গিলটি আনটিল প্রুভেন ইনোসেন্ট, যেটা ভারতবর্ষ কেন পৃথিবীর যে কোনো আইনকে প্রাথমিকভাবে আইনের শর্তটাকে উল্টো করে। যে কারণে আমরা বলেছিলাম যে আমরা যদি সরকারে আসি এই আইনগুলোকে আইনের দায়রায় আনা হবে। হ্যাভিং সেড দ্যাট, আজকে যখন প্রদীপ্ত হোয়াট অ্যাবাউটেরই করছিল যে কৌশাম্বীতে কেন হচ্ছে, তামিলনাড়ুতে কেন হচ্ছে না, খুব সত্যি কথা, কিন্তু তাতে কি ভূপতিনগরে যে ঘটনাটা ঘটেছিল আমরা কি সেটাকে নজরআন্দাজ করতে পারি? আমরা দেখেছিলাম যে একটা বাজি কারখানার নামে যেটা বিস্ফোরণ হয়েছে এবং সেই ভদ্রলোক, অস্বীকার করার জায়গা নেই, শুভেন্দু অধিকারী যখন পূর্ব মেদিনীপুরের সর্বা তখনই কিন্তু উনি ব্লক প্রেসিডেন্ট এবং পঞ্চায়েতে কোনো একটা প্রতিনিধি হয়েছিলেন, যে ভদ্রলোক আজকে আমাদের ভেতর নেই। সেই ভদ্রলোক যিনি একজন অত্যন্ত বড় শিল্পপতি ছিলেন, সেই শিল্পপতিকে প্রাণ হারাতে হলো। আমি আসবো, এবং সেই ঘটনাগুলোকে যে আমরা 6 মাস শুধু না 2 বছর ধরে প্রশ্রয় দিলাম। আমি আসবো, আমি একটু প্রবীরের কাছে যাব, প্রবীরের কাছে জানার চেষ্টা করব যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল রাজভবনে যেতে চেয়ে যে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে কিনা, কি পরবর্তী কোর্স অফ অ্যাকশন? প্রবীর, মৌপিয়াদি, রাজ্যপাল তিনি ছিলেন না, তিনি আজকে পিংলা গিয়েছিলেন, সেখান থেকে কিছুক্ষণ আগে তিনি রাজভবনে এসেছেন। কিন্তু এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের যে প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসতে চেয়েছেন, রাজ্যপালের কাছে সময় চেয়েছেন, সেই নির্দিষ্ট কোনো সময় কিন্তু এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে রাজভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছায়নি বা তৃণমূল প্রতিনিধি দলের কাছে পৌঁছায়নি এখন পর্যন্ত কোনো সময়। উল্টো দিকে যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে কালীঘাটে রয়েছেন। যে 12 সদস্য অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে 12 সদস্য এখানে আসার জন্য আজকে সময় চেয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছে, যে রাজ্যপাল সময় দিলেই বেশ কয়েক মিনিটের মধ্যেই বলা যায় যে তারা রাজভবনে এসে পৌঁছাবেন এবং তাদের যে অভিযোগ যে দিল্লির ঘটনার পরিপ্রেক্ষিতে যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল সেখানে কেন পুলিশ তাদের আটক করলো, সেই বিষয়টা নিয়ে তারা রাজ্যপালের কাছে জানাবেন, তার জন্যই সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্টভাবে রাজভবনের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু কোনো সময় পৌঁছয়নি দেখা করার জন্য। প্রবীর, তোমার কাছ থেকে আমরা আপডেট নিতে থাকবো যে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষে যে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে রাজভবন থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় কিনা, কারণ আজকের রাতেই অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে জরুরি ভিত্তিতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা মন্দির মার্গ থানার মধ্যে ধর্ণা অবস্থান শুরু করেছেন। আমি আকাশের কাছে আসবো। আকাশ, আমার আজকে ডেরেক বাবুর এই সমস্ত বক্তৃতা শুনে মনে পড়ছিল গত পঞ্চায়েত ভোটের সময় কিংবা তার আগে কলকাতা পৌরসভার নির্বাচনের সময় ভোট চলাকালীন যে অসভ্যতা হচ্ছিল, সেই সময় যখন নির্বাচন কমিশনের সামনে, রাজ্য নির্বাচন কমিশনের সামনে CPIM সহ বিভিন্ন বিরোধী দলেরা প্রতিবাদ জানাতে গেছিলেন, সেই সময়গুলো পুলিশ এখানে কি অত্যাচার করেছিল, কি আচরণ করেছিল, এইটা ভুলে গিয়ে দিল্লিতে এই নাটকবাজিগুলো করলে পশ্চিমবাংলার মানুষ তো দেখছেন, তারা ঠিক সময় ঠিক জবাব দেবেন। কথা হচ্ছে এই ভূপতিনগরের কথা আসছে, এত কথাই আসতো না।
বিজেপির কাণ্ড কারখানা সম্পর্কে সারা দেশের লোক পশ্চিমবাংলার মতোই জানেন, কিন্তু তৃণমূলের ক্ষেত্রে অসুবিধাটা হচ্ছে তৃণমূল বিজেপিকে এই সুযোগটা করে দিচ্ছে। আমাদের এই কথাটা বারবার করে আসছে যে রাজ্য পুলিশ কি করছিল। আচ্ছা, রাজ্য পুলিশ কি করছিল এটা বুঝতে গেলে এটা বোঝা যাচ্ছে এইখান থেকেই, যখন মুখ্যমন্ত্রী বললেন যে ওখানে চকলেট বোমা ফেটেছিল। আমি জানি না এখন যদি ঘরে ঘরে এরকম চকলেট বোমা ফাটতে শুরু করে তাহলে খুব মুশকিল হবে। আর আমি তো বলছি, আমি জানি না প্রদীপ তো আছে এখানে, প্রদীপ তো তৃণমূলের বা আরও যারা শুনছেন তৃণমূলের, আচ্ছা তাদের কি খারাপ লাগছে না? একজন তৃণমূলের নেতা, তৃণমূলের কর্মীরা তারাই তো মারা গেছিল। আচ্ছা, তারা কি তাদের রাজ্য সরকারের কাছ থেকে এইটুকু জাস্টিস আশা করেন না? এইটুকু জাস্টিস কি তাদের প্রাপ্য নয় যারা তৃণমূল করেন, যে একটা কারণে একটা বোমা বিস্ফোরণে তাদের দলের 4টে লোক মারা গেল, তাদের দলের 5টে লোক মারা গেল? আর এটা তো শুধু ভূপতিনগর না, অসংখ্য ঘটনা ঘটেছে। এর আগে বিশিষ্ট পারমাণবিক বিশেষজ্ঞ অনুব্রত মণ্ডল বলেছিলেন টিভি ব্লাস্ট করে ওখানে মানুষ মারা গেছেন। তো তারপর থেকে তোমাদের শোঠগুলো দেখতে ভয় পান মানুষ, আমরা এত ঝগড়া করি কোন দিন টিভি ব্লাস্ট করে সেখানেও 2-4 জন মারা যাবেন। এইরকম ঘটনা পশ্চিমবাংলায় দিনের পর দিন ঘটেছে, ঘটনার পর ঘটনা ঘটেছে, রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি, তাই সুযোগ পাচ্ছে। যখনই কেন্দ্রীয় এজেন্সি আসছে তখনই এই রেজিস্ট্যান্স, আমরা সেদিনই আলোচনা করছিলাম যে কেন ভূপতিনগর, পরশুদিনই যে ভূপতিনগরে এনআইএ পৌঁছেছে এবং আদালতের নির্দেশে পৌঁছেছে। দিদি, গত 3 বছরে বা ছেড়ে দাও 4 বছরে কতগুলো কেন্দ্রীয় সংস্থা বা কেন্দ্রীয় সংস্থার টিম এসছে তোমার খেয়াল আছে? মানে শতাধিক হয়ে গেছে, 200 পারিয়ে গেছে। রাজ্যের এজেন্সি হোক বা কেন্দ্রীয় এজেন্সি হোক, তারা তদন্ত করতে চাইলে তদন্ত করতে পারবে না, 100% করতে পারবে এবং রাজ্য সরকার সেখানে প্রতিরোধ হবে এবং সেখানে প্রতিরোধের সময় প্রশাসনের শীর্ষস্তর থেকে, কারণ প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত তুমি নিশ্চয়ই ক্রোনোলজিটা বা টাইমোলজিটা জানো খুব পরিষ্কারভাবে। 4:40 নাগাদ যদি কেউ পৌঁছায় আর 5:50 নাগাদ মেল করে, ইন বিটুইন তার দায়িত্ব কে নেবে? এই কথাটাকে কে বলবে? এই সুযোগটা করে দিচ্ছ কেন এনআইকে? এই সুযোগটা করে দিচ্ছ কেন সিবিআইকে? এই সুযোগটা করে দিচ্ছ কেন এনআইকে? এমন ভাবে যে যখন তুমি বলছো ভাই শোনো, একটু তুমি বলো কথা বলি না, বিশ্বাস করো গলাবাজি করলে তোমরাও গলাবাজি শিকার হবে। তুমি বলো না মুখ্যমন্ত্রী, তুমি বিশ্বাস করো ওটা চকলেট বোম ফেটেছিল? তোমাদের এখানে কথা বলার জায়গা আছে তো, মানুষের মাঝে তো নেই, বলে না। আমার বক্তব্য হচ্ছে যে তোমরা মেরে দিয়ে দেবে, তোমরা সুযোগ পাওনি, তোমরা তোমার কথা অনুযায়ী। আমাদের রাজ্যে সরকার আছে নাকি? ভগবান, আচ্ছা বলো, তোমার কথা অনুযায়ী রাজ্য সরকার তোমাদেরকে ঢুকতে দেয়নি, তাহলে অভিষেকের সঙ্গে তোমাদের যে জোট ছিল, অর্থাৎ কংগ্রেসের সঙ্গে জোট ছিল, তখন তোমরা অন্যায় করেছো। যখন ইলেকশন কমিশনের সময়, যখন পঞ্চায়েত হচ্ছে, সেই সময় কি হচ্ছে? রাজ্য সরকার কি কংগ্রেস চালাচ্ছে? তুমি বলবে তোমার গুলিয়ে যাচ্ছে, তোমার অসুবিধা হচ্ছে, তোমার গুলিয়ে যাচ্ছে, তোমরা সুযোগ পাবে। আমি বলছি তুমি কি বিশ্বাস করো ভূপতিনগরে চকলেট বোম ফেটেছিল? প্রত্যেকের সময় কথা বলো না, আমি একটু শোনাবো। মুখ্যমন্ত্রী বলেছেন শান্তনু সেন, শান্তনু সেন কি বলছেন শোনাবো। দেখেছেন কিভাবে ইলেকশন কমিশনের অফিস থেকে আমরা শান্তিপূর্ণ অবস্থান করা সত্ত্বেও দিল্লি পুলিশ আমাদের মারতে মারতে চ্যাংদোলা করে বাসে তুলে নিয়ে প্রথমে আমাদের বড়বাবু মন্দিরমার্গ থানায় নিয়ে যাবে, তারপর বললো কানাট প্লেসে নিয়ে যাবে। এখন কোথায় নিয়ে যাবে কিছুই জানি না। তারা আমাদেরকে বাসের মধ্যে আটকে রেখে দিয়েছে রাস্তার মাঝখানে, তারা কিচ্ছু বলছে না, প্রচুর আমাদের মারধর করছে, বাসের মধ্যে ধাক্কাধাক্কি করেছে। আমরা দেখুন, আমরা বাসের মধ্যে আটকে রয়েছি, রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে, আমাদের কিচ্ছু বলছে না আমাদের কোথায় নিয়ে যাবে। এই মুহূর্তে আমরা যেটা আপডেট পাচ্ছি, আজই রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় দিচ্ছেন 8:45 নাগাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে সময় দিয়েছেন রাজ্যপাল, এমনটাই জানা যাচ্ছে। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রেয়সী, দেখো, যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে রাজ্যপালের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেখা করবেন বলে আজকে রাতেই তিনি দেখা করতে চান বলে জানিয়েছিলেন, এবং কিছুক্ষণ আগে রাজ্যপাল তিনি ঢুকেছেন রাজভবনে এবং তারপরেই কিন্তু তিনি তার কাছে যে আবেদন এসেছে সেটা খতিয়ে দেখেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে 8:45 সময় দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 8:45 তিনি বলেছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করবেন, এবং আমরা জানি যে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি টিএমসি ডেলিগেশন টিম রাজভবনে দেখা করতে যাবে দিল্লির ঘটনা নিয়ে, এবং রাজ্যপাল তিনি 8:45 সময় দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার। অত্যন্ত সিগনিফিকেন্ট, কারণ আমরা জানি যে অক্টোবরে যখন এই রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা বিতর্ক চলছিল, সেই সময় রাজ্যপাল তিনি শহরে ছিলেন না, আমি যদি খুব ভুল না করে থাকি তিনি নর্থ বেঙ্গলে গিয়েছিলেন এবং তিনি সেখানে যাওয়ার জন্য কার্যত প্রস্তুত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইত্যাদি অনেক কিছু চলছিল। এরপর অবশেষে তিনি দেখা করেন আজকে একেবারে কিছুক্ষণের মধ্যেই। আমরা যদি দেখি যে ঘন্টা দেড়েকের মধ্যে, সময় চাওয়ার ঘন্টা দেড়েকের মধ্যে রাজ্যপাল সময় দিচ্ছেন।
একেবারে রাজ্যপালের কাছে রাজ্যপাল যিনি আমরা জানি যে সকালে তিনি পিংলা গিয়েছিলেন এবং সেখান থেকে বাই রোড ফিরছিলেন এবং সেই সময় কিন্তু কার্যত তার কাছে এই চিঠি এসে পৌঁছয়, তার অফিসে এই চিঠি এসে পৌঁছয় এবং কিছুক্ষণ আগে রাজ্যপাল তিনি ঢোকার সঙ্গে সঙ্গে তিনি চিঠি দেখেন এবং সেক্ষেত্রে কি বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে চান সেই বিষয় নিয়ে কিছুটা জানেন, অর্থাৎ কি বিষয় নিয়ে কতজন আসবেন এই সমস্ত তথ্য নেওয়া হয় রাজভবনের তরফে এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে 8:45-এর সময় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার সঙ্গে সঙ্গেই বলা যেতে পারে কার্যত রাজ্যপাল তাকে সময় দিলেন 8:45-এর সময় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। ধন্যবাদ শ্রেয়সী। আমার একটু কিছু বলার আছে যে দেখুন, একটা বারবার তৃণমূলের তরফে বলা হচ্ছে যে এগুলো বাজি কারখানা, চকলেট বোম, এটা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। এবার আপনারা যদি সরকারি ডকুমেন্টস দেখেন বা সরকারি ওয়েবসাইটগুলো দেখেন জানতে পারবেন যে যদি বাজি কারখানার জন্য লাইসেন্স নিতে হয় তাহলে কিছু নিয়ম আছে। নিয়মের মধ্যে আপনাকে করতে হবে যেটা ক্লাস, ডিভিশন আর কোয়ান্টিটি অফ এক্সপ্লোসিভ যেটা ডেইলি বেসিসে ইউজ হবে সেটা কিন্তু জানাতে হয় লাইসেন্স নেওয়ার সময়, এবং এনওসি নিতে হয় কার থেকে, বিডিওর থেকে এনওসি নিতে হয়, ডিএমএর থেকে এনওসি নিতে হয় এবং লোকাল পুলিশ স্টেশনের আইসির থেকেও এনওসি নিতে হয়। প্রশ্নটা আসছে যদি এগুলো বাজি কারখানাই হয়ে থাকে তাহলে তো পুরোপুরি প্রশাসন এই নেক্সাসের সঙ্গে জড়িত, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। দাঁড়ান আমি বলিনি আপনার মাঝখানে। আর যদি বাজি কারখানা না হয় তাহলে চকলেট বোমে এরকম কয়েকজন মারা যেতে পারে না ফাটার জন্য, এটা পরিষ্কার। আর দুরকম অ্যাক্ট আছে যেটা আগেও বলছিলাম, দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট আর একটা হচ্ছে দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্ট। এক্সপ্লোসিভ অ্যাক্টের ধারাগুলো কিন্তু লঘু ধারা। বারংবার যখন আমাদের রাজ্যে এরকমভাবে কোট পিসিমার চকলেট বোমা ফাটে এবং 5 জন 10 জন 3 জন করে মারা যান, এই লোকাল পুলিশ আটকায়নি। আইনি দিকগুলো বলতে দাও, এক্সপ্লোসিভ অ্যাক্ট বারবার এক্সপ্লোসিভ অ্যাক্টে এরা বারবার এক্সপ্লোসিভ অ্যাক্টে কেস রেজিস্টার করে যাতে ব্যাপারটাকে লঘু করে দেখানো যায়। এবং এই ক্ষেত্রে দিদি, এই ক্ষেত্রে ভূপতিটা করে এরা এক্সপ্লোসিভ। আরে দাদা প্লিজ এত ভয় পাওয়ার কিছু নেই, এত ভয় পাওয়ার কিছু নেই। সত্যি জানি আসছে বলে এক্স্যাক্টলি এখানে তো 3 জন মারা গেছে, তোমাদের দলের লোক মারা গেছে, কেন এক্সপ্লোসিভ অ্যাক্টে কেস রেজিস্টার করেছো? এরা কি করলো? নির্লজ্জের মতো তোমরা এক্সপ্লোসিভ অ্যাক্টে কেস রেজিস্টার করলে এই যে বলতে ইচ্ছা ভয় পেয়ে যাচ্ছে। কোর্ট কিন্তু ক্যাসটিগেট করে দিদি, ওটা কোর্ট বললো এক্সপ্লোসিভ অ্যাক্ট কি করে কেস রেজিস্টার করবে, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে কেস রেজিস্টার করো এবং এনআই ইনভেস্টিগেশন করবে। এই জায়গা থেকে কিন্তু এদের এত প্রাপ্ত দাও বারবার থামাতে চেষ্টা করছে। আচ্ছা, প্রথম এখানে 4 জনের মধ্যে আমার নাম অভিষেক, এখানে 4 জনের নাম 4 জনের ভিতরে অভিষেক, কিন্তু 8:45 এর অ্যাপয়েন্টমেন্ট তোমার জন্য না, আমার নয়। এন্ড আই এম সেফ। আচ্ছা, প্রথম কথা আমার বিজেপির বন্ধুকে আমি বারবার বলছি, এই যে বিচ্ছিন্নতাবাদী একবার করে বলছে, তাহলে কিন্তু ও পক্ষান্তরে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। দাদা তুমি এটা বলে দাও তোমার দলের ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে আমার নিশ্চয়ই বলো এই ধরনের আমাকে বলতে দাও। প্রথম কথা, আমরা যখন কথা বলছি এমসিসি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা নথিভুক্ত দলকে তুমি বলছো বিচ্ছিন্নতাবাদী শক্তি। এতক্ষণ আইনের কথা বলছিলে, আমি আইনের কথা একদম বলছি, বিচ্ছিন্নতাবাদী বলছি। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সুমোটো মামলা রাখা তাহলে সেটা জাতীয়তাবাদী আমি বলছি এক সেকেন্ড অভিষেক, এটা কি আদেও তদন্ত হচ্ছে নাকি তদন্তের নামে খেলা হয়ে এই তৃণমূল বিজেপি তৃণমূল আমি বলছি শুভেন্দু অধিকারী, আরে দাঁড়াও তোমার ভালো লাগবে দেখো, শুভেন্দু অধিকারী ঠিক আছে খুব ভালো হয়েছে, শুভেন্দু অধিকারী মেদিনীপুরে, আরে তোমার ভালো লাগবে শোনো না, শুভেন্দু অধিকারী যখন মেদিনীপুরের তৃণমূলের নেতা ছিল, এই যারা মারা গেছিলেন কিংবা যাদের বিরুদ্ধে আজকে অভিযোগ তারা কোথায় ছিলেন? তারা তো তৃণমূলেই ছিলেন। তাদের নেতা তখন কে ছিল? শুভেন্দু অধিকারী ছিল। শুভেন্দু অধিকারীরা কিছু জানতেন না, এটাও কেউ বিশ্বাস করে না পশ্চিমবাংলায়। সুতরাং সবাই, আমি বলছি পশ্চিমবাংলার শুভেন্দুরা নারদের হয়েছিল খেয়ে বিজেপি পাশাপাশি আমরা চোখ রাখবো অন্যান্য বিষয়েও এবং আমাদের নজর থাকবে রাজভবনের দিকে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা।
বিরতির আগে আপনাদের জানিয়েছিলাম যে আজকে রাতেই রাজ্যপাল তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি তৃণমূল কংগ্রেস সূত্র থেকে যে রাত 9টায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন রাজ্যপাল। 8:50 নাগাদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা পৌঁছে যাবেন নর্থ গেটে এবং এই মুহূর্তের যেটা খবর যে কিছুক্ষণের মধ্যেই কালীঘাট থেকে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে আমাদের 3 প্রতিনিধি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন রাজীব চক্রবর্তী নয়াদিল্লি থেকে, রাজভবন থেকে প্রবীর চক্রবর্তী এবং শ্রেয়সী গাঙ্গুলি। আমি প্রথমে শ্রেয়সীর কাছ থেকে জানার চেষ্টা করবো, শ্রেয়সী রাজভবন সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, রাজভবন সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ 8:45-এর সময় দেওয়া হয়েছে রাজভবনের তরফ থেকে। যদিও এক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে যেটা রাজভবনে জানানো হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অন্যান্য যারা আসছেন তাদের কয়েকজন একটু দূর থেকে আসবেন, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের কিছুটা সময় লাগতে পারে, 10-15 মিনিট সময় লাগতে পারে। রাজভবন থেকে সেটা অ্যালাউ করা হয়েছে এবং প্রাথমিকভাবে এবং বলা হয়েছে যে ঠিক আছে, সেটাই তাহলে ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে 8:45-এই রাজভবন থেকে সময় দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে এর আগে আজকে বিকেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে রাজভবনে সেক্ষেত্রে সময় চাওয়া হয়েছে এবং সেই রাজভবনে যে সময়টা চাওয়া হয়েছে সেই সময়ে সেক্ষেত্রে বলা হয়েছিল যে এক্ষেত্রে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি ডেলিগেশন টিম রাজ্যপালের সঙ্গে দেখা করতে চায়। রাজ্যপাল তখন তিনি কলকাতায় ছিলেন না, তিনি আমরা জানি আজকে সকালে পিংলায় গিয়েছিলেন, সেখান থেকে বাই রোড ফিরছিলেন এবং রাজভবনে আসার পরে যে আবেদন পৌঁছেছে রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সেই আবেদন খতিয়ে দেখা হয় এবং তারপরে 8:45-এর যে সময় সেই সময় দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের পক্ষ থেকে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছে, কারণ বেশ কয়েকজন ডেলিগেশন যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাবেন রাজভবনে তারা একটু দূরে রয়েছেন, ফলে তাদেরকে আসতে কিছুটা সময় লাগবে। রাজভবন থেকে সেটা মঞ্জুর করা হয়েছে। শ্রেয়সী ধন্যবাদ। সরাসরি চলে যাব প্রবীরের কাছে। প্রবীর, কিছুক্ষণের মধ্যেই কালীঘাট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রওনা দেবেন বলে আমরা জানতে পারছি, তোমার কাছে কি খবর রয়েছে? একদমই মৌপিয়াদি, যে আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাট থেকে রওনা দেবেন এবং ডেলিগেশনের টিম ঠিক একই সময় 8:50 নাগাদ তারা রাজভবনে এসে পৌঁছাবে এবং 9টার সময় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। মৌপিয়াদি, আমি একটু ছবিটা দেখিনি রাজভবনে, তুমি দেখতে পাচ্ছ যে রাজভবনে কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি রয়েছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা এবং যেহেতু সঙ্গে আরও নেতা মন্ত্রীরা আসবেন সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খতিয়ে দেখা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রওনা দেবেন কালীঘাটের বাড়ি থেকে এবং রাজভবনে এসে পৌঁছাবেন 8:50 নাগাদ। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই আজকে রাজভবনের সময় চেয়েছিলেন দিল্লির ঘটনার প্রতিবাদে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। রাজ্যপাল যেহেতু বাইরে ছিলেন পিংলায়, কিছুক্ষণ আগে তিনি রাজভবনে প্রবেশ করেছেন এবং করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় দিয়েছেন। সেই নির্ধারিত সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন এবং দিল্লির ঘটনার প্রতিবাদে আজকে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের 12 সদস্যের একটি প্রতিনিধি দল। আমি আসবো তোমার কাছে প্রবীর এবং তোমার কাছ থেকে আমরা এই সংক্রান্ত আপডেট নিতে থাকবো। আমি একবার রাজীবের কাছে চলে যাব। মন্দির মার্গ থানায় কিছুক্ষণ আগে ডেরেক ওব্রায়ান বললেন যে তারা ধর্ণা অবস্থান শুরু করে দিয়েছেন। কি চলছে সেখানে একটু রাজীবের কাছ থেকে জানার চেষ্টা করবো। রাজীব, দেখো বপিয়া, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে 10 জন প্রতিনিধিকে 5:30টার সময় আটক করা হয়েছিল, প্রায় 3 ঘন্টা অতিবাহিত হয়েছে। তারা কিন্তু বলা যেতে পারে সারা দিল্লি ঘুরিয়ে তাদের মন্দির মার্গ থানাতেই আনা হয়েছে এবং থানার ভেতরে তাদের বসিয়ে রাখা হয়েছে। তারা মুক্তি পাবেন কিনা, তাদের ছেড়ে দেওয়া হবে কিনা, সেটা এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে জানানো হয়নি। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা অভিযোগ করছেন যে তাদের মধ্যে কয়েকজন সাংসদ রয়েছেন, যেমন নাদিমুল হক, তিনি সুগার পেশেন্ট, তার সমস্যা হচ্ছে। আবার দোলা সেন, তার পায়ে চোট ছিল, সেই চোটে আবার আঘাত লেগেছে, তার সমস্যা হচ্ছে। এবং তারা ঘোষণা করে দিয়েছেন কার্যত যে যদি তাদের আজকে ছেড়ে দেওয়াও হয় তাহলেও তারা 24 ঘন্টার জন্য ধর্নায় বসবেন। সেটা থানার ভেতরে হতে পারে, থানার বাইরে হতে পারে। একেবারে নাটকীয় ঘটনা আমরা দেখলাম যখন তারা যারা নির্বাচন কমিশনের ভেতরে গেলেন, কমিশনের ফুল বেঞ্চের কাছে নিজেদের দাবি রাখলেন, কমিশনের বাইরে এসে তারা ধর্নায় বসলেন এবং তারপরে প্রাক্তন সাংসদদের কার্যত চ্যাংদোলা করে তোলা হলো বাসে এবং সেই বাস সারা দিল্লি ঘুরল। এখন মন্দির মার্গ থানায় তাদের বসিয়ে রাখা হয়েছে। এক্ষেত্রে একটি বিষয় আসছে বারবার, তা হলো কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে, সেই অভিযোগ নিয়ে তারা চাইছেন যে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ করুক। যে পদক্ষেপ নির্বাচন কমিশনকে করার জন্য তারা ধর্ণা করবেন এবং সেই ধর্ণায় বসার চেষ্টা করেছিলেন। কিছুক্ষণ বসার পরে তাদেরকে 5:30টার সময় তাদেরকে ডিটেন করা হয় এবং এখন মন্দির মার্গ থানার ভেতরে তারা রয়েছেন। তারা বলছেন যে যদি এরপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় তারা থানার বাইরে এসেও
বিক্ষোভ দেখাবেন এবং তাদের যে দাবি, যেই দাবিতে তারা অনড় থাকছে। অর্থাৎ দুদিকেই আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিবাদ আন্দোলনের ঝাঁজ দুদিকেই, দিল্লি একদিকে দিল্লিতে, অন্যদিকে রাজভবনে বাড়াতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। তোমাদের কাছে আবারও ফিরবো পরবর্তীকালে, রাজভবনের দিকে আমাদের নজর থাকবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে পৌঁছে যাবেন। আমি তার আগে একটু আসবো প্রদীপ্তর কাছে। তুমি দেখতে পাচ্ছ লেভেল প্লেইং ফিল্ডের অবস্থাটা। একদিকে ভূপতিনগরের ঘটনা ঘটলো, তার সঙ্গে সঙ্গে আবার কাঁথিতে 30 জনকে একই সঙ্গে ডাকা। অর্থাৎ কোথাও গিয়ে এজেন্সি রাজটা এমন জায়গায় যাচ্ছে, কোথাও মনে হচ্ছে যে 400 পারের যে ডায়লগটা দিয়েছিল সেটা থরহরি কম্প শুরু হয়ে গেছে। অর্থাৎ মেদিনীপুর থেকে এলওপির অবস্থানটা এত খারাপ হয়ে যাচ্ছে যে তমলুক থেকে কাঁথি কোথাও গিয়ে ভয়ানকভাবে হারের একটা সমস্যা তৈরি হচ্ছে, যার কারণে এজেন্সি রাজকে ব্যবহার করছে। মিলে যাচ্ছে সেই ডিসেম্বর 22-এর কথা, ডিসেম্বর 23-এর কথা, যখন বলছিল 3টে ডেট। কেন 3টে ডেট? অভিজিৎ গাঙ্গুলি 3টে ডেট দিয়েছিলেন। যে 3টে ডেটের এখানে তোমার এখানে বসে শঙ্কুদেব পান্ডা তিনি বলে গেছিলেন 3টি ডেট দিয়েছে তো কোর্ট দিয়েছে, আমরা তো সেই জন্য রাজনীতি করছি, তিনি বিজেপিতে। তাহলে কোথাও যোগ সাজসটা খুব পরিষ্কার হচ্ছে। আজকে দেখো হাতরাস থেকে ত্রিপুরা, ত্রিপুরা থেকে দিল্লি, দিল্লির পরে আবার দিল্লি, খুব ঘটনাক্রম পরিষ্কার হয়েছে কিভাবে নারকীয়ভাবে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। যেটা বলছিলাম, আমি সবার কথা শুনছিলাম, কিন্তু কোথায় কে কার বিরোধী কে কার ফরে বোঝা যাচ্ছে না। এখানে আমার পাশে বসে রয়েছেন তৃণমূল প্রতিনিধি প্রদীপ্ত দা। উনি পরিষ্কার একটা কথা বলুন যে ভারতবর্ষের সংবিধান কি পশ্চিমবঙ্গে লাগু আছে কি নেই। ভারতবর্ষের সংবিধান ভারতে লাগু আছে সমানভাবে। পশ্চিমবঙ্গ তার মানে লাগু আছে সমানভাবে লাগু আছে। সেখানে আমি প্রশ্ন তুলে দিয়েছিলাম যে 3টে ঘটনা, 4টে ঘটনা, আমি শুধু 4টে ঘটনা উল্লেখ করেছিলাম যে 4টে ঘটনা সংবিধানের ভূমিকা আমাকে কি বলতে দেওয়া হবে না ভাবে। আমি শুধু বলছি, আমি জাস্ট উল্লেখ করলাম 4টি ঘটনায় ভারতের অবস্থান। পরিষ্কার বিষয় হচ্ছে ভূপতিনগরের যে ইনভেস্টিগেশন, এটা হাইকোর্টের নির্দেশে হচ্ছে, সিলেক্টিভ ট্রায়াল। এটা এনআইএ নিজে থেকে প্রণোদিত মামলা দায়ের করেনি। হাইকোর্ট বলেছে যে কেন লঘু ধারায় কেস রেজিস্টার করেছিল রাজ্য পুলিশ, এবং যেন এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে পরিষ্কার এনআইএ যেন কেস রেজিস্টার করে এবং যেন ইনভেস্টিগেশন করে, তাতেও এদের নাকি আপত্তি। মানে মারা গেল তৃণমূলের লোক, ইনভেস্টিগেশন করলো না রাজ্য পুলিশ, এখন যখন এনআইএ ইনভেস্টিগেশন করছে, ধর্মঘট করছে, সেটা আপত্তি। মানে অবস্থা ভাবুন, সারা রাজ্য জুড়ে বোমা কারখানা থাকে কিন্তু কিছু করা যাবে না, জায়গায় জায়গায় বোম ফাটায় কিন্তু কিছু করা যাবে না। ভারতবর্ষের আইন পশ্চিমবঙ্গে লাগু হবে না। এরপরে আমি যদি বলি তৃণমূল কংগ্রেস দেশ বিরোধী শক্তি, তাহলে কি আমি ভুল কিছু বলবো? তখন এর আগে ইডিকে মার খেতে হচ্ছে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় জেলে কেন থাকবেন? মানে কি অভিযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? না কি কি অভিযোগ রয়েছে? না তুমিও এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে যদি এটা বলে যাও মমতা বন্দ্যোপাধ্যায় কেন জেলে নেই, আমার বক্তব্য যে একটা অভিযোগ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আমাদের রাজ্যের সমতা আমি যা বিশ্বাস করি, আমরা যা বিশ্বাস করি আমাদের বলতে দিতে হবে। আমাদের রাজ্যের সমস্ত দুর্নীতির মাস্টার মাইন্ড আমাদের রাজ্যের শাসক দলের 2 নেতা নেত্রী, এটা আমরা বিশ্বাস করি। সেই জন্য রোজ বলছো অভিষেক 27 আগস্ট 2023 ব্যারাকপুরের নীলগঞ্জে পরিত্যক্ত ইট কারখানায় একটা বিস্ফোরণ হলো, 9 জন মারা গেল।
কেন এই প্রসঙ্গটা তুললাম তার অব্যবহিত পরে তোমরা অর্জুন সিং এর একটা বাইক নিয়েছিল, তোমরা আর্কাইভটা খুলে দেখো, সেই অর্জুন সিং এর কোট আনকোট অর্জুন সিং বলেছিলেন হ্যাঁ এখানে একটা বাজি কারখানা হচ্ছে এবং উত্তরপ্রদেশ থেকে লোকজন এসছে। আমি একটা কথা অ্যাড করছি না, আমি এত জোর দিয়ে কেন বলছি, সেই সময় ঘটনাচক্রে যে আমাদের সহকর্মী ছিল সে এখন বিজেপিতে, আমি এবং কৌস্তব আমরা ওখানে সরজমিনে গেছিলাম, আমাদের ওখান থেকে বাইক টাইট ইত্যাদি ইত্যাদি। আমি কেন প্রসঙ্গটা তুললাম, নীলগঞ্জে যে ঘটনাটা ঘটছে ব্যারাকপুরের ঢিলছোড়ার দূরত্বে, এখন অর্জুন সিং যিনি তখন বা কখন কোন দলে ছিলেন আমরা কেউ জানি না, উনি ক্ল্যারিফিকেশন দেবেন, 1 নম্বর। 2 নম্বর, ভগবানপুরের যে ভদ্রলোক আজকে মারা গেছেন ভাদু শেখ, তিনি তৃণমূলের যে পদাধিকারী হয়েছিলেন কার সুবাদে? এটা তো হতে পারে না যে আমি যতদিন এই দলে ছিলাম আমি দেশ বিরোধী ছিলাম, ওই দলে গিয়ে আমি দেশভক্ত হয়ে গেছি। 1, 2, আমার একটা অদ্ভুত জিনিস লাগলো যে এখন আমাদের ইলেকশন চলছে, রাজ্যপালের কাছে যে কেউ যখন খুশি যেতে পারে। ঘটনাটা ঘটেছে দিল্লিতে, রাষ্ট্রপতির কাছে যাওয়ার তাও একটা মানে থাকতো, রাজ্যপালের কাছে কি অভিষেক ব্যানার্জি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন? হ্যাড ইট বিন সো, কুচবিহার থেকে কাকদ্বীপের ভেতর কোনো একটা জায়গায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, সাংবিধানিক প্রধান হিসেবে আমি অবশ্যই তার কাছে যেতে পারতাম। অ্যাসেম্বলি ইলেকশন চলছে, আমাকে ডিস্টার্ব করা হচ্ছে। লোকসভা চলছে, গভর্নর হ্যাজেন্ট হ্যাভ এনি অ্যাডিশনাল পাওয়ার, তার কাছে গিয়ে আমি কি মোক্ষ লাভ করব? কিন্তু উনি গেছেন, ওয়েলকাম। কিন্তু আমার তার পাশাপাশি এটাও বক্তব্য যে আজকে অভিষেক ব্যানার্জি বা তার কোনো পার্ষদ এই প্রোগ্রামটা দেখছে কিনা আমি জানি না, তাকে অবশ্যই বলবো যদি ওদের দল বিজেপির কথা অনুযায়ী দেশ বিরোধী হয়, বলো না দেশ না ওর হয়তো এখন কমিউনিকেশন দেশ বিরোধী হয়, তাহলে হয় ইসিআই ওদের দলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করবে, কারণ দেশ বিরোধী দল কখনো লোকসভায় লড়তে পারে না, সেটা উচিত নয়। ভারতবর্ষ তা তো হুরিয়াত কনফারেন্স লড়বে, ভারতবর্ষের আইন সেটা অ্যালাউ করে না। হয় ওরা দেশ বিরোধী, তাহলে লোকসভায় লড়বে না, ওদের আজকে রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে। আর যদি দেশ বিরোধী না হয় তাহলে যে দল এই দাবিটা করছে তাদের কিন্তু সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে। হ্যাভিং সেড দ্যাট, আমরা সমর্থন করি কিনা, আমরা আরএসএস কেও সমর্থন করি, তার মানে কিন্তু আরএসএস কে ব্যান করতে চাইছি না। আমি একটু আমাদের কথাটা হচ্ছে এই যে চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি তো আমরা করছি, কিন্তু বারবার পশ্চিমবাংলায় এইটাই দেখা যাচ্ছে, যে কোনো ঘটনায় রাজ্যের এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি এই ঝগড়াঝাটির মাধ্যমে আসলে ইস্যুটা চাপা পড়ে যাচ্ছে। আসলে যারা অপরাধী তারা কোনো না কোনো দলের রাজনৈতিক ছত্রছায়ায় তারা বেঁচে যাচ্ছেন। মাঝখান থেকে এই প্রতিদিন সন্ধ্যেবেলায় টিভির ডিবেটে আমরা চিৎকার চেঁচামেচি করছি, রাজ্যে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস এই সমস্ত দলের বিভিন্ন লোকেরা নিজেদের মধ্যে মারামারি করে। একটু বিরত করছি আকাশ, একটু বিরত করছি, আমরা শুনে নেব সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, এবং রাজভবনের দিকে নজর রাখবো, কারণ যে কোনো মুহূর্তে সেখানে পৌঁছে যাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। আমরা তো দেখছি ভূতের মুখে রাম নাম। এক সময় তো এই রাজ্যপালকে গালি গালাজ কিছুই তো বাকি রাখেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তার পুরো তৃণমূল দলটা। এখন আবার সেই রাজ্যপালের সাথে দেখা করতে যাচ্ছেন, তাকে গিয়ে প্রতিবেদন দিচ্ছেন, দেবেন বলেছেন। তো আমরা সত্যি কলির সন্ধ্যে দেখতে পাচ্ছি। এখন চাঁদবাজি তো চলে তৃণমূল কংগ্রেসে, যাত্রাপালা তো রাজনৈতিক দল নয়, যাত্রা কোম্পানি আর কি, নাম হচ্ছে টিএমসি। আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলাম। আমরা নজর রাখবো রাজভবনের দিকে, নর্থ গেটে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ফাঁকে আসলে পশ্চিমবাংলার অপরাধগুলো আমরা দেখবো এই মুহূর্তে প্রতিনিধি দল তারা এগোচ্ছেন। আমরা রেড রোডের ছবি দেখছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল তারা এগিয়ে আসছেন, তারা রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন, এবং শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রথম গাড়িতেই দেখতে পাচ্ছি। আমি যদি খুব ভুল না করি রাজভবনে ঢুকছেন, মালা রায়কে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা পৌঁছে গেছেন রাজভবনের নর্থ গেটে। শোভনদেব চট্টোপাধ্যায়কে আমরা ঢুকতে দেখলাম, মালা রায়কে। প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন, সেখান থেকে প্রবীর। একে একে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা কিন্তু এসে পৌঁছেছেন
কুণাল ঘোষ এসে পৌঁছেছেন, শোভনদেব চট্টোপাধ্যায় এসে পৌঁছেছেন, মালারা এসে পৌঁছেছেন এবং একে একে সবাই এসে পৌঁছাচ্ছেন। 8:50 মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এসে পৌঁছাবেন রাজভবনে এবং 9টা নাগাদ আজকে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 12 সদস্যের তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল দিল্লির ঘটনার প্রতিবাদ জানাতে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সময় দিয়েছিলেন। রাজ্যপাল তিনি বাইরে ছিলেন, রাজ্যপাল রাজভবনে ফিরেই সময় দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। 8:50 নাগাদ এসে পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মালা রায় তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আরো যারা সদস্য রয়েছেন এই প্রতিনিধি দলে সবাই একে একে এসে পৌঁছাচ্ছেন। 8:50 নাগাদ সবাই এসে পৌঁছাবেন, তারপর 9টা নাগাদ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ রয়েছে আজকে রাজভবনে। রাজ্যপালের যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন, তারা মূলত কি বলতে চান? তৃণমূল সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ যে জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের প্রতিনিধি দল তারা গিয়েছিলেন, তারা জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে তারা বাইরে এসে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন, যেখানে কোনো পড়াশোনা ছিল না, কোনো আইন শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনো বিষয় ছিল না। তা সত্ত্বেও দেখা গেল দিল্লি পুলিশ তাদেরকে আটক করে নিয়ে গেল। শুধু আটক করে নিয়ে গেল তা নয়, দিল্লির মুখে কার্যত হেনস্থা করা হয়েছে, বিভিন্ন জায়গায় তাদের ঘোরানো হয়েছে। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন এবং তিনি আগের প্রসঙ্গ টেনেছেন যে 3 অক্টোবর কৃষি ভবনে আন্দোলনরত তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল সে একই ব্যবহার আবার ঘটল দিল্লির বুকে, এবং সেই ঘটনার প্রতিবাদে আজকে দিল্লির ঘটনার প্রতিবাদেই তৃণমূল কংগ্রেস তারা আজকে রাজ্যপালের কাছে সময় চেয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সময় চেয়েছিলেন, রাজ্যপাল দিল্লির ঘটনা পুরোটা তারা জানাতে চাইছেন। এবং শুধু দিল্লির ঘটনা যেটা জানা যাচ্ছে যে এই যে যোগ সাজেশের অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, যে বিজেপি নেতাদের কথায় তালিকা ধরে ধরে হেনস্থা করা হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের নেতাদের, যাতে ভোটে তারা কাজ করতে না পারে, ভূপতিনগর হচ্ছে তার উদাহরণ। এই বিষয়টা নিয়ে অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়েও রাজ্যপালের কাছে নালিশ জানাতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটা কিন্তু জানা যাচ্ছে। আমরা এই ছবি দেখতে দেখতে, কারণ কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্য প্রতিনিধিরা তারাও পৌঁছে যাবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শোভনদেব চট্টোপাধ্যায়, মালা রায়, কুণাল ঘোষরা তারা অপেক্ষা করছেন। আমরা সেই ছবি দেখতে দেখতে, আকাশ তুমি কিছু বলছিলে? আমি এটাই বলছিলাম, এইটাই হচ্ছে আজকে এখন স্টুডিওতে যেটা হচ্ছে, এই যে তৃণমূল বিজেপি এজেন্সির লড়াইয়ের মাঝখানে পশ্চিমবাংলার ইস্যুগুলো হারিয়ে যাচ্ছে। আমি এটাই বলছি, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গটগট করে রাজভবনে ঢুকবেন, কতদিন ধরে এই তদন্ত পশ্চিমবাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে চলছে। অনেক কম সময়ের তদন্তে ভারতবর্ষের 2টো রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে চলে গেলেন, অথচ পশ্চিমবাংলার দুর্নীতি তদন্ত শেষই হচ্ছে না। এটা কবে শেষ হবে? এটা না করে এই প্রতিদিন টিভি চ্যানেলে তৃণমূল বিজেপি এই মারামারি করে পশ্চিমবাংলার মানুষের কোনো অসুবিধা নেই। কি দেখাচ্ছ? কে দেখা যাচ্ছে? আরে শুভেন্দু অধিকারী তো রোজ মমতার পাশে বসে আছেন, এক দল করতে। আরে শুভেন্দু আর মমতা তো এক দল করতে হবে বাবা। শুভেন্দু আর মমতা তো এক দল। কেরালার মুখ্যমন্ত্রী করতে না, তুমি কেরালার মুখ্যমন্ত্রী কিন্তু শুভেন্দু জানো তুমি করো না, কি বলতে পারছো না? কে অ্যারেস্ট হয়নি? তুমি জানো না কেরালার মুখ্যমন্ত্রী শুনতে পাবে না, আরো ভালো করে বসো। কেরালার মুখ্যমন্ত্রীর মেয়ে, তার বিরুদ্ধে এসএফআইও এবং ইডি তদন্ত করছে। তুমি এটা জানো নাকি না জেনে স্টোরি জানো? জানো সেও তো এখন অ্যারেস্ট হয়নি। তার মানে কি তোমার আমার সেটিং হয়েছে? আমরা কি জানো নাকি বিজেপি আর সিপিএম সেটিং হয়েছে? এই সব কোথায় শেখো? এই লজিক কোথায় শেখো? আলিমুদ্দিনে শেখা, আলিমুদ্দিনে শেখা এগুলো বিশ্বাস করো। রসগোল্লা মার্কা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছে রাজভবনে। আমরা সেই ছবি দেখাচ্ছি। এক সেকেন্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনে পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শোভনদেব চট্টোপাধ্যায়, মালা রায়, কুণাল ঘোষরা সেখানে অপেক্ষা করছেন। ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে, এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির। আর কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যে শশী পাঁজা তিনিও ঢুকছেন। আমরা দেখতে পাচ্ছি সরাসরি রাজভবনের নর্থ গেটের ছবি, এবং প্রত্যেকেই সেখানে অপেক্ষায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক 9টার সময় টাইম দিয়েছেন রাজ্যপাল, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শশী পাঁজা তারাও এসে উপস্থিত হলেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এগিয়ে চলেছে রাজভবনের দিকে। প্রদীপ্ত।
না আসলে সিপিএম হঠাৎ করে দেখছি যুক্তিবাদিতার বদলে এই বিশ্বাসবাদিতায় নেমে পড়েছে। এখন ওই স্বাভাবিক কুসংস্কারের মধ্যে পড়ে গিয়েছে, কোনো বিষয় পাচ্ছে না। তুমি কি বিশ্বাস করো, তুমি কি বিশ্বাস করো? আরে আইনের শাসনের জন্যই তো এই লড়াইটা হচ্ছে, যে একটা স্বেচ্ছাতন্ত্র চালানোর যে প্রক্রিয়াটা বিজেপি চালিয়ে যাচ্ছে, সেটা কেরালা হোক, সেটা দিল্লি হোক, সেটা তামিলনাড়ু হোক, বা সেটা এখানে হোক, সেই স্বেচ্ছাতন্ত্রের আইনের পথে চলুক না, কোর্টের মতন চলুক না। ওই যে অধ্যাপিকার কথা বললেন, সোমা ম্যাডামের কথা, কোরেগাঁও মামলার কথা, সেগুলো নিয়ে তোমাদের বক্তব্য কি? তাহলে সেটাকে জেলে ভরা দিয়ে বলছি যে আইনের মতো চললে এটা ভালো কথা, কিন্তু কুণাল ঘোষ তো কুণাল ঘোষের মতো চলে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ পাশাপাশি দাঁড়িয়ে আছেন। দুদিন আগে বললেন যে বিজেপির প্রার্থী। কার কথা? কে যুক্তি থেকে বেরিয়ে যায়? এই নাকি বাংলার ইস্যু? এই মাত্র যারা বাংলার ইস্যুর কথা বলছিল, সিপিএম এর মতো একটা ভ্রান্ত দল যারা মনমোহন সিং এর সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করলো, সোমনাথ চট্টোপাধ্যায়কে আজীবন সদস্য দিচ্ছে না, তারা আদর্শগত বিচ্যুতির কথা জায়গা থেকে এই জায়গায় এসে গিয়ে কথা বলবে যুক্তিবাদিতা। কথা বলো, রাজভবনে রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট কেন? রাজভবনে কেন? আমরা কি রাজভবনকে আজ অব্দি অস্বীকার করে এসেছি নাকি? কোনোদিন অস্বীকার করে এসেছি? আমরা যুক্তি দিয়ে, আমরা যুক্তি আজ অব্দি যে কটা আইন বেরোচ্ছে, যে কটা আইন বেরোচ্ছে, রাজ্যপালের আইন ছাড়া বেরিয়েছে নাকি? আর রাজ্যপালকে আমরা কেন্দ্রের প্রতিনিধি ভাবি বলে দিতে পারছি? রাজ্যপালকে কেন বলবো? রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, কেন্দ্রের প্রতিনিধি, কেন কেন প্রতিনিধি আমরা বিশ্বাস করি না। এবং রাজ্যের দলকে যেভাবে কেন্দ্রে পাঠানোর সময় যে ব্যবস্থাপনা হয়েছে, তার জন্য রাজ্যের গভর্নর হিসেবে তার ভূমিকা আছে। কেন তৃণমূল আজকে রাজভবনে গেছেন না বোঝার কোনো কারণ নেই, কারণ আজকেই রাজ্যপাল ওই ঘটনাস্থলে গিয়ে ওখানে বলেছেন যে যারা খুনি হয়, যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা কোনো পলিটিক্যাল পার্টি আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিম এই মুহূর্তে পৌঁছে গেলেন রাজভবনের নর্থ গেটে। 12 জনের প্রতিনিধি দল, তারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চলেছেন। আমি এখানে অভিষেকের কাছে আসবো। অভিষেক, রাজ্যপালের সঙ্গে দেখা করে সুরাহার লক্ষ্যে কতটা তারা যাচ্ছেন, নাকি আসলে এই বিষয়টায় দিল্লির পাশাপাশি কলকাতাতেও যে রাজনৈতিক উত্তাপটা? দেখো, এটা একটা ফটো অপটিক্স। আমি তোমাকে বারবার বলছি, এমসিসি চালু হয়ে যাওয়ার পর রাজ্যপালের অ্যাডিশনাল কোনো ক্ষমতা থাকে না। এটা যদি বিধানসভা ভোট হতো, তখন যেহেতু কাস্টোডিয়ান সরকার, তাহলেও কিছুটা তুমি বলতে পারতে। শেষ করে নি বাবা, ওরে বাবু শেষ করে নি, বাবু শেষ করে নি। রাজ্যপাল অ্যাডিশনাল কিচ্ছু থাকে, তুমি একটা ফ্যাক্ট লিখবে, রাজ্যপালকে বলবো অমিত শাহকে, ও অমিত দা শুনুন, আমি আপনাকে এখানে বলছি, এটা হয় না। এবার ওরা ফটো অপটিক্স করছে। হ্যাভিং সেড দ্যাট ওনারা গেছেন, খুব ভালো কাজ করেছেন, কারণ খুব স্বাভাবিক ব্যাপার, রাজ্যপাল আফটার অল সাংবিধানিক গার্জিয়ান। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে আমার যে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ এজেন্সিগুলো, তারা কি ইন্ডিপেন্ডেন্ট? যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তাহলে দুটো কথা সাইমালটেনিয়াসলি সত্যি হতে পারে না। কারণ এটা তো ফ্যাক্ট যে একটু আগে ও যে প্রসঙ্গটা তুললো, তখনকার তৃণমূল, এখনকার বিজেপি, তাপস রায় বলেছিলেন যে ইডিকে পাঠানো যায়। কে পাঠানো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। হয় উনি তখন মিথ্যাবাদী ছিলেন, এখন সত্যবাদী হয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় না বলে, আরে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলতে গেলে কি মুশকিল, বোকা বোকা কথা। আসলে কংগ্রেসের গাফিলতিটা কোথায়? ইডি আসলে তোমাদের রাজ্যসভার চিন্তা করতে হবে না। 350 কোটি টাকা জব্দ করেছে তো, 350 কোটি টাকা, 350 কোটি টাকা পাওয়া গেছিল তোমাদের রাজ্যসভার থেকে। মাটির তলা থেকে বেরিয়েছে, তোমাদের দলের এমপির ওখান থেকে, অবশ্যই পেয়েছে। বালু মল্লিকের কাছ থেকে চুরি করেছে, তোমাদের দলের এমপি হচ্ছে 350 কোটি টাকা পাওয়া গেছে। বালু মল্লিক তো চোর, 100 বার চোর। এবার তোমাদের দলের এমপি থেকে কি করে পেলো? 350 টাকা, 350 কোটি টাকা দেওয়া হচ্ছে, না ভোট নিয়ে ভোট জানো না? ইন্দিরা গান্ধী 1975 সালে ভোটে ফ্রড করেছিল, কনভিক্টেড হয়েছিল। জানো না? না জেনে বসে চলে
প্রদীপ্ত, আসলে কি এটা শুধুমাত্র একটা ফটো অপরচুনিটি? কারণ তোমরাই তো বিভিন্নভাবে রাজ্যপালকে নিশানা করো। এখনো তো বলছি নিশানা তো করবোই 100 বার। যে অন্যায় কাজ করেছে তার জন্য নিশানা করতেই হয়েছে আমাদের, বারংবার করব। কিন্তু ফটো অপটিক্স যারা বলে তারা কি দিল্লিতে গিয়ে সেই ফটো অপটিক্সটা করে না? চিদম্বরম জি চোর কি চোর না আমরা জানতে পারলাম না, পাঁচিল টপকে গ্রেফতার করা হলো, তখন ইডি সিবিআই সব নোংরা হয়ে গেল। আর 350 কোটি টাকা কোথায় মন্দিরের সঙ্গে তোলাবাজি করে তুলনা করে খুব পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করছে কংগ্রেস সাধু। যায়নি ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যাচ্ছেন রাজভবনে, আমরা যেটা জানতে পারছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পৌঁছে যাচ্ছে রাজভবনে। বাইরে যারা অপেক্ষা করছিলেন, ফিরহাদ হাকিম, শশী পাঁজা, মালা রায়, শোভনদেব চট্টোপাধ্যায়রা, তারা ভেতরে ইতিমধ্যেই ঢুকে গেছেন এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঢুকে গেলেন রাজভবনে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 12 জনের তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল তারা পৌঁছে গেলেন রাজভবনে। আমাদের নজর থাকবে রাজভবনের দিকে, আমরা এই সংক্রান্ত আপডেট নিয়েই ফিরবো। আপাতত আপনার রায় এখানেই শেষ করছি, একটু পরেই ফিরে আসছি আমরা পেজ 1 নিয়ে এবং আমাদের নজর থাকবে রাজভবনে এই সাক্ষাৎকারের উপর এবং সেই সংক্রান্ত আপডেট আপনাদের দিতে থাকবো। দেখতে থাকুন আপনার রায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।